9.2 এর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্কে যাচ্ছি। তোমরা যদি মনে করো যে ত্রিকোণমিতির ভিতরে আমাকে যদি প্রশ্ন করো যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা, তাহলে আমি এক কথায় বলে দিব যে 9.1 এবং 9.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই 29 নম্বর অঙ্কটা। কেন? তোমরা বিশ্বাস না হলে টেস্ট পেপারগুলো খুঁজে দেখো যে এই অঙ্কটাই, এই প্যাটার্নের অঙ্কটাই সামান্য হয়তো বা চেঞ্জ করে আসছে। তুমি যদি এই অঙ্কটা পারো করতে, তাহলে আমি মনে করি যে যেভাবেই ঘুরাই দেখ না কেন তুমি কিন্তু পারবা। তো দেখো এই অঙ্কটা কিভাবে সমাধান দিতে হয়। এই অঙ্কটা অনেকে কঠিন মনে করে, আমি মনে করি কঠিন না। দেখো খুবই ইজি। 28 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করেছি, 29 নম্বরটা তার চেয়েও সহজ। দেখো তো এই অঙ্কে আমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে, আমার উদ্দীপকটা কি দেওয়া আছে। একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি। তো ত্রিভুজের এই বাহুটাকে আমরা জানি ভূমি বাহু, এই বাহুটাকে আমরা জানি লম্ব, এই বাহুটাকে জানি আমরা অতিভুজ। তো লম্বর মান দেওয়া আছে কত? আমার 1, ভূমির মান দেওয়া আছে √3 এবং অতিভুজের মান আমাকে বের করে নিতে হবে। এটা তো আমি 28 নম্বর অঙ্ক করানোর সময় বলছি। এবার দেখো ক নম্বরে কি বলছে যে এসি এর পরিমাণ মানে অতিভুজের মানটা নির্ণয় করো। তো এখন আমরা সেই অনুসারেই করব। তো দেখো কোন অনুসারে? আমাদের যে গণিতবিদ পিথাগোরাস যে কথাটা বলছিল, যে একটা সূত্র আবিষ্কার করেছিলেন যে অতিভুজ স্কয়ার, এই যে এই বাহুটা স্কয়ার ইকুয়াল টু সমান সমান এই বাহুটা স্কয়ার যোগ এই বাহুটা স্কয়ার। মানে এই অতিভুজ স্কয়ারের সাথে তুমি লম্বর স্কয়ার এবং ভূমির স্কয়ারটাকে যোগ করলে যোগফল সমান হবে। এটা কে আবিষ্কার করছে? পিথাগোরাস। তো আমরা সেই সূত্র ধরে এই 28 নম্বরের মতো 29 নম্বরে আমরা ক বের করব। তো বের করি। ক নম্বরের জন্য আমার দেওয়া আছে কি? দেওয়া আছে এর মান দেওয়া আছে আমার 1, বিসির মান দেওয়া আছে কত? √3। স্বাভাবিকভাবে এই বাহুটাকে আমরা ভূমি বলি, এই বাহুটাকে লম্ব, এই বাহুটাকে অতিভুজ। এই বাহুর কিন্তু ভিন্ন নাম আছে। এটাকে আমরা সাধারণ বাহু বলি, এটা বিপরীত বাহু বলি, এটাকে আমরা অতিভুজ বলি। তো দেখো যদি আমার ক্ষেত্রে ঘুরাও আসে, সমস্যা কি? তুমি সেই ঘুরাই লিখবা, কোনো অসুবিধা নেই। তো দেখো এখন আমার লম্বর মান এবির মান দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মান বের করতে বলছে। তো আমি পিথাগোরাসের সূত্র অনুসারে লিখি। পিথাগোরাসের সূত্রানুসারে পাই। পিথাগোরাস কি বলছে? যে অতিভুজ স্কয়ার, আমি বাংলায় লিখছি তোমাদের বোঝার জন্য, ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো তুমি সরাসরি ইংরেজি বর্ণমালা চলে যেতে পারো। তো আমি সূত্রটা চিত্র অনুসারে সূত্রটা লেখার পর দেখো অতিভুজ কি দেওয়া আছে? অতিভুজ হচ্ছে এই বাহুটা যেহেতু এসি, তো আমি এসি লিখতে পারি। সি স্কয়ার লম্বকে এবি, এবি এই স্কয়ার স্কয়ার লিখতে পারি। ভূমিকে বিসি, বিসি স্কয়ার লিখতে পারি। তো কেউ যদি এই লাইনটা না লিখে সরাসরি এই লাইনে যায় কোনো অসুবিধা নেই। আমি বোঝার সুবিধা আবারও বলছি, বোঝার সুবিধাতে বাংলা লিখে দিলাম, তোমরা সূত্রটা মুখস্থ করো। তো এবার দেখো আমার এসির মান নির্ণয় করতে বলছে। তো এবির মান আর বিসির মান তো আমার দেওয়াই আছে। এবির মান এবং এই বিসির মান আমি বসাই। তো এবির মান কত দেওয়া আছে? এবির মান দেওয়া আছে 1, বসালাম 1 স্কয়ার। বিসির মান কত দেওয়া আছে? √3, √3 বসালাম স্কয়ার স্কয়ার। তো এখন যদি আমরা 1 কে স্কয়ার করি, আমরা জানি 1 কে স্কয়ার করে 1 এর উপর তুমি যা পাওয়ারই করো না কেন 1 এর ভ্যালু 1। তাহলে 1 কে স্কয়ার করলে আমাদের আসলে 1 আর √3 এর উপর যে স্কয়ার আছে, আমরা কি জানি যে রুট কে ধ্বংস করে স্কয়ার, স্কয়ার কে ধ্বংস করে কি রুট। তো দুইজনে এইটাকে স্কয়ার রুটে কাটাকাটি গেল, তাহলে থাকলো কি 3 থাকলো। স্কয়ার রুটে কি হয়? কাটাকাটি যায়, তাহলে থাকলো কি 3। তাহলে এবার দেখো এই 3 আর 1 কত আসলো? 4। তো এখন দেখো তো এই 4 কিসের মান? এসি স্কয়ার এর মান। তো আমার তো চাইছি এসি এর মান, এসি স্কয়ার এর মান তো চাই। তো এসি এর মান বের করতে গেলে এই স্কয়ারটাকে সরাতে হবে। স্কয়ারটাকে কি করব? এই সমান সমানের এই পাশে আছে, এই পাশে পাঠাই দেব। তো এই পাশে থাকলে এই পাশে যদি পাঠাই দেই তাহলে কি হয়ে যায়? এই পাশের স্কয়ার এই পাশে গেলে রুট হয়ে যায়, এই পাশের রুট এই সমান সমানের এই পাশে গেলে স্কয়ার হয়ে যায়। এটা তো মনে থাকে। তো আমরা এই এসি স্কয়ারটাকে এই পাশে যাই রুট বানাই দিলাম।
স্কয়ার পাশে রুট এটা। তো এবার আমি 4 কে যদি রুট করি কত আসে 2 আসলো, তাহলে কিন্তু এটাই কিন্তু আমার অ্যানসার। দেখো ক নম্বরে আমাকে এসি এর মান নির্ণয় করতে বলছে, তো এসি এর মান আমি এখন 2 লিখতে পারি। তাহলে ক নম্বর শেষ। দেখো 29 নম্বর অঙ্কের যে তোমাদের যে কঠিন বিষয়টা, কঠিন বিষয় কোন জায়গাটা, ক নম্বরকে নিয়ে অনেকে বেশি ভাগাল করে। কেন? ক নম্বর এখানে আছে tan a plus tan c। আমরা 28 নম্বরে যেমন sin cos দেওয়া ছিল, sin এটা লম্ব বা গতিভুজ আর cos ভূমি বা গতিভুজ ধরে করেছে, কিন্তু এখানে tan a আছে আবার tan c আছে। আমি কেমনে করব? এই তো সমস্যা। তো দেখো সহজ, কিন্তু tan a দিয়ে তোমাকে কি বলছে, a কোণটাকে ধরতে বলছে, আর এই tan c দ্বারা তোমাকে c কোণকে ধরতে বলছে। তো a যদি ধরো তাহলে তোমার কি হবে, আর c যদি ধরো তাহলে তোমার কি হবে। দেখো 28 নম্বর অঙ্কে আমি কিছুটা আলোচনা করেছিলাম। আমি বলছিলাম যে যদি থিটা এখানে থাকে তখন এটা লম্ব, এটা ভূমি, আর অতিভুজের জায়গায় অতিভুজ থাকবে। যদি থিটা এখানে থাকে তখন এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তো যাই হোক, এখন আমাকে এ বলছে, তার মানে এ কোণ, মানে এই কোণটাকে ধরবো। আমার অঙ্কে বোঝার সুবিধার্থে আমরা কি করব, যে এ দ্বারা এ কোণকে ধরে নিব, আর কোণ অনুযায়ী কিন্তু লম্ব এবং ভূমি এই বাহুটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো এই যে এ কোণ বলছে tan a, তার মানে এই কোণকে ধরছি। যদি আমি এই কোণকে ধরি তখন এইটাও, এই বাহুটার নাম হবে লম্ব বাহু, এই বাহুটার নাম হবে ভূমি বাহু, এই বাহুটার নাম হবে অতিভুজ বাহু। যদিও আমরা জানি যে এই ভূমিটা নিচে থাকে, এটা লম্ব, এটা উপরে থাকে, আর এই অতিভুজটা, এই বাঁকা বাহুটাকে আমরা অতিভুজ বাহু বলি। কিন্তু এটা চেঞ্জ হতে পারে কখন, কোণের উপর ডিপেন্ড করে। যেমন এখানে এ বলছে কোণটা যদি উপরের দিকে চলে যায় তখন এই বাহুটা হবে লম্ব, এই বাহুটা ভূমি, এই বাহুটা অতিভুজ। আবার কোণ যখন এই নিচে চলে আসবে, এই যে সি কোণকে আমরা ধরবো, তখন এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। ঠিক আছে? এখন তুমি বলতে পারো স্যার এই কোণ আর এই কোণ তো ঠিক আছে, এই কোণটা যদি ধরো তাহলে এই একই, এই নিচেই তো, তাহলে এই একই কাজ হবে, যে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তো আমরা দেখো প্র্যাকটিক্যালি আসি, tan এর মান বের করতে বলছে। তো আমি tan এ লিখলাম। এখন tan বলতে আমরা কি বলতে, tan বলতে বলছে লম্ব ভাগ ভূমি। তো আমি tan এর অনুযায়ী tan লিখে নিলাম, এই যে লম্ব ভাগ এই ভূমিটা লিখে নিলাম, লিখেছি। এখন এ বলছে, এ বললে কি এ কোণটা ধরবো, আমার কথা অনুযায়ী যদি আমি এই কোণটাকে ধরি তাহলে লম্ব কোণটা ধরা হবে এইটা। তাহলে এই যে উপরে যেহেতু লম্ব, তাহলে লম্ব আমি বললে কি বিসি, আর ভূমি, তাহলে ভূমি অবশ্যই এটা হয়ে যাবে, যেহেতু আমরা এই কোণকে ধরেছি এবি। তাহলে দেখো বিসির মান কত √3, এবির মান কত 1। আমাদের এই বিসির মানের ভ্যালু নাই, তাহলে আমার tan এর মান কত √3 আসবে। এটুকু কি ক্লিয়ার? দেখো tan a আমরা কেমনে বের করব, আমি আবারও বলছি, এ কোণের জন্য এই যে এ বলে দেওয়ার কারণে কিন্তু এই লম্ব এবং ভূমি বাহুটা চেঞ্জ হয়ে গেছে। আমরা লম্ব বলতে এবি বুঝি আর ভূমি বলতে আমরা বিসি বুঝি, কিন্তু এই যে এ বলার কারণে, এ কোণটার কারণে আমার এটা ভূমি হয়ে গেছে উপরেরটা, আর নিচেরটা লম্ব হয়ে গেছে। এটা যেন মনে থাকে। এবার আমি যখন tan c ধরব, তো দেখো এই tan এই c, তো এবার c কোণটা নিচে আছে, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা অতিভুজ, এটা কোনো চেঞ্জ নাই, অতিভুজের জায়গা নাই। তো tan বলতে কি বুঝি, tan বলতে তো আমরা লম্ব বা ভূমি বুঝি, যা আছে আমরা ওইটাই লিখবো। tan এর ভাঙালে যা পাই আমরা সেটাই লিখবো। যেহেতু tan বলছে tan লম্ব বা ভূমি, আমরা লিখলাম। এখন লম্ব কোনটা হবে আর ভূমি কোনটা হবে বলতে রেখে সিতে, যেমন এখানে যে লম্ব কোন বাহু হয়েছে এই ত্রিভুজের মধ্যে, এই কোণ বলে দিছে, আর ভূমি কোনটা আছে এই কোণ বলে দিছে। ঠিক তেমনি এখানে এই যে লম্ব বা ভূমি লিখলাম, এখন এই লম্ব বাহু কি হবে এই সিতে বলে দিছে, যে সি কোণ বলার কারণে এখন লম্ব হচ্ছে কি এবি। এই যে সি বলার কারণে ভূমি হবে কি বিসি। স্বাভাবিকভাবে আমরা যেটা লম্ব আর ভূমি ধরি ঠিক স্বাভাবিকভাবেই লিখলাম। তাহলে এবির মান কত 1 আর বিসির মান কত 2 3। দেখো নিচে 1 এর ভ্যালু নাই, এজন্য আমরা 1 লিখিনি, কিন্তু উপরে 1 এর ভ্যালু আছে। তো দেখো tan c এর মান আমরা পেলাম।
আবারও বলছি দেখো এই জায়গাটাই তোমাদের সমস্যা বেশি থাকে যে tan a tan c তোমার এখানে অন্য কিছু দেওয়া থাকতে পারে x y দেওয়া থাকতে পারে, যদি x y z বা p q r দেওয়া থাকে তখন এইভাবে তোমার চেঞ্জ করা থাকতে পারে। তো যাই হোক তুমি সেভাবে চেঞ্জ করে নিবা। খেয়াল রাখবা কোণ যদি উপরেরটা ধরো তখন এই নিচের এই বাহুটা হবে ভূমি, এটা হবে লম্ব। আবার কোণ যদি নিচের দুইটার একটা হয় তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। আর অতিভুজের জায়গায় থাকবে। তো আমরা tan এর মানও পেলাম, tan c এর মানও পেলাম। তো এবার আমরা 28 নম্বরের 6 এর মতো করে ফেলি প্রদত্ত রাশি। আমার প্রদত্ত রাশি কি দেওয়া আছে? tan a প্লাস tan c। তো আমরা tan এর মান তো বের করেছি কত, √3, তাহলে কি আমরা √3। tan c এর মান তো বের করেছি 1/√3 লিখছি। দেখো tan এর মান এই যে এখান থেকে বসালাম, এই প্লাস এর প্লাস, এই tan c এর মান বসালাম। তো এখন দেখো একটা ভগ্নাংশ একটা নরমাল সংখ্যার মাঝখানে কি আছে? প্লাস। তো আমরা একটা নরমাল সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যার মাঝখানে প্লাস অথবা মাইনাস থাকলে কি করতে হয়? লসাগু করতে হয়। যেমন দুইটা ভগ্নাংশের মাঝখানে প্লাস মাইনাস থাকলে যেমন লসাগু করতে হয়, ঠিক তেমনি একটা ভগ্নাংশ একটা নরমাল সংখ্যার মাঝখানেও প্লাস অথবা মাইনাস থাকলে লসাগু করতে হবে। তো লসাগুর জন্য আমরা প্রথমে কি করব? একটা দাগ দিব। দাগ দেওয়ার পর আমরা হর নিব। দেখো এই √3 নিচে হর নাই, এই 1 এর নিচে হর কত আছে? √3। তো যদি এরকম একটা নিচে হর আছে একটা নিচে হর নাই তাহলে যেটা থাকবে ওইটাই লসাগু হর। তাহলে লসাগু হর আমরা √3 নিলাম। তো এর নিচে কিছু আছে, এই √3 নিচে কিছু আছে নাই, না থাকলে কি করবো? এই যে লসাগু হর দিয়ে সরাসরি গুণ দিবা। তাহলে এই √3 দিয়ে যদি তুমি √3 কে গুণ দাও কি হবে? √3 হলো স্যার কেন? তো দেখো তুমি যদি a গুণিয়ে দাও তাহলে কি হয়? a স্কয়ার হয় না? তাহলে এই √3 দিয়ে √3 কে গুণ দিলে কি হবে? √3 হোল স্কয়ার হবে। তো আমি √3 হোল স্কয়ার লিখলাম প্লাস। এবার যদি তুমি এই √3 দিয়ে এই √3 ভাগ দাও, এইটার নিচে কিছু ছিল না দেখে সরাসরি গুণ দিছি, কিন্তু এই 1 এর নিচে কিন্তু √3 আছে। এই √3 দিয়ে √3 তুমি ভাগ দিতে হবে লসাগু নিয়ম অনুসারে। তো তুমি যদি √3 দিয়ে ভাগ দাও কাটাকাটি করে থাকে কি? 1 থাকে। এবার এই 1 দ্বারা তুমি কি করবা? এই 1 এর গুণ দাও। 1 দিয়ে 1 এর গুণ দিলে 1 ওকে 1 আসলো। তো এখন দেখো আমরা জানি কি স্কয়ার এবং রুটে কাটাকাটি যায়। এই স্কয়ার এবং রুটে যদি কাটাকাটি যায় তাহলে কি হয়? 3 থাকলো, এই প্লাসের প্লাস, এই 1 এর 1 আর এই নিচে √3। তো দেখো স্কয়ার রুটে কাটাকাটি গেলে 3, এই যোগের যোগ, এই 1 এর 1। এবার 3 আর একটা কত আসলো? 4 আর নিচে √3। তো এই জন্যই আমার आंसर। তো আমার আর কিছু করার নাই। তো দেখো খ নম্বরটা তোমাদের কাছে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু তারপর এটা আমি মনে করি tan a tan c যদি বের করতে পারো, এখানে tan এর পরিবর্তে অন্য কিছু থাকতে পারে, তোমার sin দিয়ে cos দিয়ে sec দিয়ে cosec দিয়ে, তোমার কোনো অসুবিধা নেই যদি তোমার এই নিয়মটা জানা থাকে। তুমি ভূমি লম্ব এবং অতিভুজটা চিনো। তো আমার মতে এই ভিডিওটা তুমি 2-3 বার দেখবা, দেখার পর তুমি এরকমই নিজে নিজে বানায় করতে পারবা। তো খ নম্বর এই পর্যন্তই। আমরা এখন গ নম্বরে যাচ্ছি। তো গ নম্বরে দেখো x ও y এর মান নির্ণয় করতে বলছে। তো x y পাবো কোথায়? দেখো a গুণ দেওয়া আছে x + y, c গুণ দেওয়া আছে x - y। তো এখানে তোমার x y না থেকে p q থাকতে পারে, p + q p - q, তখন তোমাকে p ও q এর মান নির্ণয় করতে বলতে পারতো। তো এটাই মূলত আমার মতে অঙ্ক তুমি যদি তোমার জানা থাকে, তো যদি বর্ণ চেঞ্জ করে দেয় তার মানে এই না যে হাই নতুন অঙ্ক না, অঙ্কটাই পুরান, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তোমাকে 2-3 মিনিট একটু অঙ্কটা নিয়ে চিন্তা করতে হবে এই অঙ্কটা কিরকম, দেখবো অটোমেটিক অঙ্কটা পানির মতো সোজা হয়ে গেছে। তো দেখো এই অঙ্কটা গ নম্বরটা x y মান কেমনে বের করবা? অনেক বড় ব্যাপার, তাই না? তো দেখো একেবারে সংক্ষিপ্ত ব্যাপার। x এবং y মান বের করার জন্য আমি গ নম্বরে যে tan এর মান পাইছিলাম এবং tan c এর মান পেয়েছিলাম ওটা লিখে দিলাম, tan a √3 tan c 1/√3। তো আমি এটা আমি আবার লিখি, tan a √3 বা এখন মান বসাবো। a বলতে কি বুঝি? a কোণের মান কি আছে? x + y। তাহলে tan এর পরিবর্তে আমি এখানে বসাই tan x + y। কি করলাম? দেখো এই যে ঘনক থেকে যেটা পেয়েছিলাম ওই জিনিসটাই তুললাম, তোলার পর এর পরিবর্তে এর মান বসালাম x + y।
আর এই √3 এই জায়গাটাও পরিবর্তন করে মান বসাবো। কি বসাবো দেখো, tan কত ডিগ্রি মান √3 বলতে পারো? আমরা এই তালিকাটাই দেখি, এই হচ্ছে tan, তাই না? tan এই হচ্ছে √3। তাহলে তুমি যদি তাকাও তাহলে tan 60 ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি হচ্ছে কি √3। এই দেখো tan এই হচ্ছে √3, তাহলে tan 60 ডিগ্রির মান √3। তাহলে আমরা এখানে এই যে √3 কে উঠায়া কি লিখতে পারি? tan 60 ডিগ্রি লিখতে পারি, tan 60 ডিগ্রি। তো দেখো এখানে tan এর পরিবর্তে মান √3 পরিবর্তে tan 60 ডিগ্রি লিখলাম। তো এখন এই পাশে সমান এই পাশে tan আছে, এই পাশে tan আছে, দুই tan উঠাই দিই। তাহলে এই tan উঠাই দিলে এখানে থাকলো কি, এই পাশে x + 1, এই পাশে tan উঠাই দিলে থাকলো কি 60 ডিগ্রি। এটাকে আমরা একটা সমীকরণ লিখতে পারি। তো আবার আমাদের কি দেওয়া আছে, tan c = 1/√3। ঠিক একই কাজ করবে, এখানে যে কাজ করেছি ওই কাজ। বা এই tan রাখলাম, c এর মান কত? c এর মান কত? x - y, যেহেতু x y মান বের করতে বলছে, তাহলে আমি মানটা বসাই দিলাম। এবার আবার খেয়াল করব যে এই যে 1/√3 এটা tan কত ডিগ্রি মান, যেহেতু এখানে tan আছে আমাকে tan দিয়ে বুঝতে হবে। তাহলে এই 1/√3 কিন্তু কটের ঘরেও আছে, কিন্তু কট কিন্তু করা যাবে না, কেন? এখানে কিন্তু tan আছে, অর্থাৎ tan এর ঘরে বুঝতে হবে। তো দেখো এই যে হচ্ছে tan, এই যে হচ্ছে 1/√3, তাহলে tan কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এই 1/√3 কিন্তু কটের ঘরে আছে, কিন্তু কট খুঁজবো না এখানে, কারণ এখানে tan দেওয়া আছে। যদি আমার কট দিয়ে প্রশ্ন থাকতো তাহলে কটের ঘর খুঁজতাম, ঠিক আছে? তো দেখো এখানে আমি কি লিখবো, tan 1/√3 পরিবর্তে 30 ডিগ্রি, যেহেতু tan 30 ডিগ্রি মান 1/√3। এই tan সমান দুই পাশে যদি মিল থাকে যতটুকু উঠাই দেওয়া যায়, উঠাই দিলে এখান থেকে x - y আর এখান থেকে কি 30 ডিগ্রি। তো দেখো এই আরেকটা সমীকরণ, তাহলে x + y এই = 60 ডিগ্রি একটা সমীকরণ, x - y 30 ডিগ্রি এটা আরেকটা সমীকরণ। তো আমি বলছি সমীকরণের অঙ্ক হলে তোমরা কিন্তু সহজেই উত্তরটা পেতে পারো। কি সমীকরণ দুইটাকে একবার যোগ করবা, যোগ করলে একটা মান বের হবে, হয় x এর মান y এর মান। আবার সমীকরণ থেকে যেটা বড় সমীকরণ ওইটা থেকে ছোটটা বিয়োগ করবা, তাহলে তোমার আরেকটা হয় x এর মান নয়তো y এর মান বের করবা। তো দেখো আমরা এই x + y = 60 ডিগ্রি এবং x - y = 30 ডিগ্রি, এই দুইটা একবার যোগ করলে যেমন একটা মান পাওয়া যায়, একবার বিয়োগ করলে আরেকটা মান পাওয়া যায়। তো আরেকভাবে করা যায় কেমনে, যে তুমি যদি প্রথমে একবার যোগ করো, যোগ করার পর মান পাইলে ওই মানটা যে কোনো একটা সমীকরণে বসালেও পাওয়া যায়। তো যাই হোক, আমি যেহেতু এর আগে তোমাদের সমীকরণ যোগ বিয়োগ করে করিয়েছি, তো যোগ বিয়োগ করে করাটাই উচিত হবে, করো। তো এখন আমি 1 নং ও 2 নং যোগ করব। তো আমি লিখি 1 নং ও 2 নং যোগ করি। 1 নং কি দেওয়া আছে, x + y 60 ডিগ্রি, এই যে x + y = কত 60 ডিগ্রি। আর 2 নং কত আছে, x - y = 30 ডিগ্রি। তো যোগের বেলা কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না। তো যোগের বেলা কিন্তু কাটাকাটি যায়, কেমনে কাটাকাটি যায় দেখো, যদি একই জিনিসের চিহ্ন ভিন্ন থাকে, এখানে দেখো y চিহ্ন প্লাস, এই y চিহ্ন মাইনাস, তাহলে কাটাকাটি যায়, এই প্লাস হয় মাইনাস হয়, কাটাকাটি গেল। x কেন কাটাকাটি গেল না, x এর সামনে এই দুইটার সামনে কোনো চিহ্ন নেই, তার মানে দুইটাই প্লাস। এবার যদি যোগ করব, এই একটা কটা হলো, দুইটা x হলো, আমরা 2x লিখতে পারি। তো যেহেতু যোগ করব, এই 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কত হলো, 90 ডিগ্রি। তো আমরা লিখলাম, তো এই y কাটার পর এই একটা দুইটা x, এই 60 আর 30 কত হলো 90। তো এই পাশে দুই পাশে গেলে কি যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে 90/2। তাহলে দেখো আমাদের x এর মান কত আসলো, 90 রে তুমি 2 দিয়ে ভাগ দিলে 45 ডিগ্রি এসে গেল। তো দেখো এই হচ্ছে আমাদের যোগের কাজ, যোগ করে আমরা x এর মান বের করেছি। তুমি যদি বিয়োগ করো, দেখো বিয়োগ কেমনে করবা, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। যদি তোমার এই 2 নং সমীকরণ বড় থাকতো, মনে করো এখানে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তখন 2 নং থেকে 1 নং তুমি বিয়োগ করবা। তো তুমি বিয়োগ করতে পারো। আবার বলছি, যদি আমি যোগ বিয়োগ এই আগের সমীকরণ অঙ্কগুলো দেখিয়েছি, এবার একটু মান বসায় করে দেখে।
তো তুমি যে কোনো দুইটা সমীকরণের মধ্যে একটা সমীকরণে তুমি এই x এর মান বসাই করতে পারো। তার মান বসাই করাই দেখো আমি এই 1 নং সমীকরণে এই x এর মানটা বসাতে যাচ্ছি, তাহলে y মান বের হবে। 1 নং সমীকরণে x এর মান বসাই। তো 1 নং সমীকরণটা আগে লিখতে হবে x + y = 60 ডিগ্রি। আমি আবারও বলছি যে তোমরা যোগ বিয়োগ করলে ওইটাই সবসময় মনে থাকে, তবে মান বসায় করা যায়, মান বসায় করলেও সহজ হয়। তাহলে দেখো কিভাবে করবো। এই যে প্রথমে যেহেতু আমি 1 নং সমীকরণে মানটা বসাবো, তাহলে 1 নং সমীকরণটা লিখে নিলাম। তুমি 2 নং সমীকরণে বসালেও মানটা বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই 1 নং সমীকরণটা লেখার পর দেখো 1 নং সমীকরণে যদি x আছে, তাহলে এই x সরাই x এর মানটা আমি বসাবো। তাহলে দেখো এই x এর মান কত, 45 ডিগ্রি বসালাম, প্লাস y এই সাইডের সাইড। কি করলাম, এই x টা সরাইয়ে x এর মান এই যে আমি একটু আগে বের করেছি 45 ডিগ্রি 45 ডিগ্রি বসালাম। তার মানে সমান সমানের এই পাশে যেটা থাকবে ওই পাশে যদি পাঠাই দেই চিহ্ন পরিবর্তন হয়, এই পাশে আছে প্লাস 45, এই পাশে গেলে কি হবে মাইনাস 45 হবে। যেহেতু আমাকে y এর মান বের করতে হবে তাই না, তো আমি y টাকে এই পাশে রাখলাম। এই প্লাসটা কিন্তু দেওয়ার দরকার নাই, সামনে প্লাস যদি কোনো কিছু না থাকে তাহলে কোনো প্লাস দেওয়ার কোনো দরকার থাকে না। তাহলে এই 60 ডিগ্রি 60 ডিগ্রি, এই পাশে প্লাস 45, এই পাশে গেলে এইগুলো মাইনাস 45 হয়ে গেল। তো দেখো 60 থেকে যদি 45 বাদ দাও তাহলে তোমার কত আসলো, 15 ডিগ্রি। y এর মান 15 ডিগ্রি। এইভাবে মান বসানো করা যায়। তুমি বিয়োগ করলেও যদি 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করতে হয়, বিয়োগের পর নিচের রাশিটাকে একটু পরিবর্তন করতে হতে, চিহ্ন পরিবর্তন করে কাটাকাটি করে একই তোমার এই 15 বের হইত। তো দেখো অঙ্কটা তোমার কাছে কিন্তু অনেক কঠিন মনে হলো, অঙ্কটা শেষ পর্যন্ত কিন্তু সহজ। আমি আবারও বলছি এই অঙ্কটা সবচাইতে ত্রিকোণমিতির যে 9.1 9.2 এর ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা যদি তোমরা শিখতে পারো, আমি মনে করি স্কুলের যে গণ্ডির ভিতরে বা তোমার মাধ্যমিক যে এসএসসি পরীক্ষা ক্ষেত্রে তোমার কমন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 95%। তো সেক্ষেত্রে তুমি যদি এই অঙ্কটা একটু ভালো করে আয়ত্ত করো, কেমনে তোমার এই সিস্টেমটা কেমনে করতে হয়, সিস্টেমটা তোমার জানা দরকার। এরপর তুমি নিজেই এখানে টেনের জায়গায় তুমি কট দিয়ে তুমি নিজে বানায়ও করতে পারো। তারপর আমি যদিও এখানে প্রাথমিকভাবে তোমাদের বইয়ের অঙ্কগুলো সমাধান দিচ্ছি, এরপর বানায় করাবো যদি সময়ের প্রেক্ষাপটে। তো যাই হোক, আমার একই কথা যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, বেল বাটন আছে, সেখানে তোমরা ক্লিক করো। কারণ আমরা নতুন অনেক ভিডিও এখানে ছাড়বো, বিশেষ করে তোমাদের মাধ্যমিক লেভেলের গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ইংরেজি, ইন্টারমিডিয়েট লেভেলের আইসিটি, ফিনান্স, হিসাব বিজ্ঞান এবং তোমার ইংরেজি, এগুলো ছাড়বো। তো এগুলো পেতে হলে আমার সাথে যুক্ত থাকতে হবে। তো যুক্ত থাকার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে। তো আমার মতে তোমরা যদি ভিডিওটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় 2-3 বার দেখো, 2-3 বার দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।